দর্শক শ্রোতা, বিশ্বের যেখান থেকেই তারা টিভির এই অনুষ্ঠান ইন্দো বাংলা ডায়ালগ দেখছেন, আপনাদের প্রত্যেককেই এই অনুষ্ঠানে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের যাপিত জীবন যেটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, সেই ক্লাইমেট চেঞ্জ, আফটার এফেক্টস, বাঁচার উপায়, সব কিছু এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এসপি গণ চৌধুরী। তিনি ওয়েস্ট বেঙ্গল সরকারের, পশ্চিমবাংলা সরকারের উপদেষ্টা, ডিপার্টমেন্ট অফ পাওয়ার অ্যান্ড NES তার উপদেষ্টা। গণ চৌধুরী, আপনাকে স্বাগতম এই অনুষ্ঠানে। আমাদের মাঝে বাংলাদেশ থেকে এসছেন বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত জার্নালিস্ট, টিভি ব্যক্তিত্ব, যিনি প্রায় তার সারাটা জীবন কৃষকদের জন্য ব্যাপকভাবে কাজ করে গেছেন, একদম নিরলস, এবং সে কাজের স্বীকৃতিও তিনি পেয়েছেন FAO থেকে AH বার্মা পুরস্কার পেয়ে। তিনি বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ বেসরকারি পুরস্কার 21 পদকও পেয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এবং কৃষি আন্দোলনে যার প্রভূত অবদান আছে, সেই জনাব শাহেক সিরাজ। জনাব শাহেক সিরাজ, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আমি যে কথা দিয়ে শুরু করতে চাই, বাকি তো আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলতে হবে, দর্শকরা শুনতে চায়। বেশ চর্চিত একটি শব্দ হলো দক্ষিণ এশিয়া। আমরা একটি অখণ্ড ইতিহাস আমাদের আছে। আমি মাঝে মাঝেই বলি, অখণ্ড ইতিহাস না, একটা অখণ্ড ভূগোলও আছে, একটা অখণ্ড ইকোলজিরও আমরা পার্ট। এবং লক্ষ্য করা গেছে দক্ষিণ এশিয়ার ইকোলজিটাই এমন যে আপনার ইচ্ছা মতো আপনি আচরণ করতে পারবেন না, আপনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। কথাটি এভাবে যদি বলি যে অনেকটুক নেচার হ্যাজ ফোর্সড আস টু অ্যাক্ট ইউনাইটেডলি। এই প্রকৃতি আমাদেরকে, উই আর ইন দ্য সেম বোট ব্রাদার। এটা এমন এক নৌকা, এই নৌকা যদি ক্যাপসাইজ করে ডুবে যায়, আপনিও ডুববেন, আমিও ডুবব। এই একটি অখণ্ড ইকোলজির যে মানুষ, যারা আমাদের প্রকৃতি, আমাদের অবস্থান, আমাদের সম্পদ, আমাদের নদী, আমাদের আলো বাতাস, আমাদের মানুষের জন্য কিভাবে সর্বোত্তম ব্যবহার করা যায় বা প্রকৃতির সাথে বসবাস করা যায়, তা নিয়ে যখন আমরা ভাবছিলাম, তখন ভাবনার মধ্যে নতুন উপাদান এসছে যে ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা দাঁড়িয়ে গেছে অত্যন্ত দুঃখজনক। ঘটনাটাকে একটু হাসি দিয়ে বলি। উনি ঢাকার মানুষ, উনি বুঝবেন আমার কথাটা, বাট আপনি কথাটা বুঝতেই পারবেন। পুরান ঢাকায় একটি কথা আছে, খায়া পিয়া কুচ নেই, গ্লাস তোরা ছয়া না। আমাদের অবস্থাটা এমন। আমরা এই ক্লাইমেট চেঞ্জে আমাদের ভারতের হয়তো কিঞ্চিত অবদান এখন থাকতে পারে, বাংলাদেশের অবদানই নেই। ক্লাইমেট চেঞ্জে আমরা কোনো ভূমিকা রাখিনি। আমরা পৃথিবীকে বিষাক্ত করিনি, পৃথিবীর আবহাওয়াকে বিষাক্ত করিনি, জলবায়ুকে বিষাক্ত করিনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অন্যদের অসভ্যতার পরিণাম ফল এই ভারতবর্ষের, এই সাউথ এশিয়ার এই 160 কোটি লোকের কাঁধে চেপে বসতে চলেছে। এবং এতে একদম সম্মুখ সারিতে আছে বাংলাদেশ, যেটা সমস্ত বিশ্বের সেকেন্ড বিগেস্ট ডেল্টা। আমরা মারাত্মক হুমকির সম্মুখীন, ভারতের বিস্তীর্ণ অঞ্চল সম্মুখীন, জীবন বিধ্বস্ত হয়ে যাচ্ছে, জনপদ উজাড় হয়ে যাচ্ছে, সভ্যতা বিকৃত হচ্ছে, মানুষ আবার যাযাবরের মতো পালিয়ে বেড়াচ্ছে এখানে। কারণ নদী ভাঙছে চোখের সামনে
তার 14 পুরুষের সঞ্চয় উইদিন 15 মিনিটস নদী বা সমুদ্র গ্রাস করছে। এ এক অদ্ভুত ব্যাপার যে অন্য কিছু, ঝড় হলে তো কিছু খুঁজে পাওয়া যায়, কিন্তু ভাঙন যখন নিয়ে যায় আপনি কিছুই তখন খুঁজে পাবেন না। এই ধরনের দুঃখের অনেক মহাকাব্য যেখানে রচিত হচ্ছে বাংলাদেশে, ভারতবর্ষে, এই বিষয়টি নিয়ে শাইখ সিরাজ, আপনি দীর্ঘদিন কাজ করছেন, আপনি কি ভাবছেন? আপনাকে প্রশ্নটি করলাম কারণ পৃথিবী বলে আপনার দেশ সবচেয়ে বেশি ক্ষতির, ভয়াবহতার সম্মুখীন। আপনারা কি ভাবছেন? বর্তমান সময়ে সেটা ক্লাইমেট চেঞ্জ বা কি বলে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি সব দিকেই খুব শোনা যায়, এবং আপনি যেমনটা বললেন যে এটার জন্য আমরা দায়ী না, 100% সত্য কথা। কিন্তু একটু পেছনের দিকে যদি আমরা তাকাই, যে যখন সভ্যতার কথা, আমরা যখন সভ্যতা বিকশিত হচ্ছে, নগরায়ন বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, মানুষের ভোগ বাড়ছে, সব কিছুর সাথেই কিন্তু এই তাল মিলিয়ে এই সভ্যতা বিকশিত হয়নি। যেমন যদি বলি যে আজকে আপনি যেমন বললেন যে নদীর ভাঙন মানুষকে সেকেন্ডের ভিতরে শেষ করে দিয়েছে, কিন্তু এই নদীর শাসন তো আপনি আমিই করেছি। সেই নদীর শাসনটা আপনি আমি ঠিক মতো করেছি কিনা, যেখানে শাসন করা দরকার ছিল, ঠিক আছে, পৃথিবীতে অনেক জায়গায় আছে নদী শাসন করে একটা জনপদ হয়েছে, নদী শাসন করে আমরা আমাদের সেচ কাজে পানি ব্যবহার করেছি, কিন্তু সেটা পরিকল্পিতভাবে করেছি কিনা সেটাই হচ্ছে কথা। করিনি বলেই আজকে কিন্তু এই দুর্যোগগুলো আমাদেরকে পোহাতে হচ্ছে। যেমন আমি কয়েকদিন আগের একটা ঘটনার কথা বলি, যে একটি পরিবারের সাথে আমার পরিচয় হলো, সিরাজগঞ্জের যমুনার ভাঙন কবলিত একটা পরিবারকে আমি দেখলাম। বৃদ্ধ, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কবার ভেঙেছে? সে বলে 32 বার। একটা পরিবারের যদি 32 বার নদী ভাঙে, সেই পরিবারের কিছু থাকে, সে তো এখনও দাঁড়িয়ে আছে, সে জানে কালকে আবার ভাঙবে। তো প্রেক্ষাপটটা এরকম, যেদিন থেকে মানে আমরা অতি নগরায়ন, অতি শিল্প বিপ্লব এগুলোর দিকে ঝুঁকে পড়লাম, ভোগ বিলাস বাড়িয়ে দিলাম, সেদিন থেকেই আস্তে 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 পরিণতিটা আজকে এখানে এসে আমরা করেছি। আমার খুব পরিষ্কার মনে হয় যে একবার খেয়াল আছে যে 95-এ বোধ হয় কিয়োটো সম্মেলন হলো, 95-এ জাপানে, 97-এ কিয়োটো সম্মেলনের সময় কিন্তু পরিষ্কার এই কথাগুলো ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিয়োটো সম্মেলন থেকে, কিয়োটো সম্মেলন যদি 97 হয়, COP15 হলো 2010-এ, তাহলে এখানে অলমোস্ট 13 বছর। এই 13 বছরের ভিতরে তখনই তো বলা হয়েছিল কার্বন এমিশন কমিয়ে আনতে হবে। কিয়োটো সম্মেলনে পরিষ্কার কিন্তু এই কথাগুলো বলা হয়েছিল, কমিয়ে আনতে হবে। কিন্তু আপনি যেমনটা প্রথমেই বললেন যে ওদের ভোগের কারণে আমরা এই দক্ষিণ এশিয়ায় বিপর্যস্ত হচ্ছি পদে 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 পদে। তখন একটা বিষয় যে নগর জীবনকে স্বস্তিপূর্ণ করার জন্যে বলা হয়েছিল ওখানে যে শহরের বাড়িগুলোর উপরেও, ছাদগুলোর উপরে গ্রিন করতে হবে, অর্থাৎ ছাদের উপরটাকে গ্রিন করতে হবে যাতে সূর্যতাপ ওইভাবে প্রখর না হয়। সেই জিনিসগুলো কিন্তু আমরা মানি নাই। অনেকগুলো বিষয় আছে, ভুরি ভুরি উদাহরণ দেওয়া যেতে পারে। আমার অবস্থানটা, ভৌগোলিক অবস্থানটা, আমি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি অন্যের কারণে। আমি জনাব চৌধুরীর কাছে আসব, জাস্ট সুবিধার্থে আমি একটা উদাহরণ দিই। ধরুন যে ঘটনা জাপানে দেখলাম, আমি যেহেতু প্রযুক্তির কারণে এখন দেখা যায়, যেভাবে সমুদ্রটা উঠে আসলো, জাহাজ চলে গেল ব্রিজের উপর, প্লেন চলে গেল ছাদের মাথায়, আর কচুরিপানার মতো ভেসে যাচ্ছে জিপ এবং আদার থিংস, এবং বিশ্বের সবচেয়ে প্রযুক্তি নির্ভর একটি দেশ উইদিন ফিউ মিনিটস ধ্বংসলীলার সম্মুখীন হয়ে গেল, একদম অসহায়। এইটাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে এই উন্নত দেশগুলোর তাদের ট্র্যাশ ম্যাটেরিয়ালিজম, তাদের ভোগবাদিতা একটি ভূমিকা রাখছে, কিন্তু এটাও তো সত্য
আপনার প্লেট, ট্যাকটনিক প্লেটের চেঞ্জ অনবরত ঘটছে। সেই ট্যাকটনিক প্লেটের চেঞ্জের কারণে আপনার সোলার আউটপুটের কারণে, আপনি ওটা নিয়ে কাজ করছেন সেজন্য বলছি, যেমন 4 বিলিয়ন ইয়ার্স এগো সূর্য যে পরিমাণ তাপ দিত, সে তাপ যদি এখন দিত তাহলে পৃথিবীতে পানি বলে কোনো বস্তু থাকতো না, জাস্ট এক্সিস্টেন্স অফ ওয়াটার থাকতো না। সো এই 4 বিলিয়ন্স আগে তো আমিও নাই, আপনিও নাই, কে ছিল জানি না। সো ইজ এ কনস্ট্যান্ট চেঞ্জ ইজ দেয়ার। আপনার অরবিটাল ভেরিয়েশনও আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে, ভলকানিজম আপনাকে সমস্যায় ফেলছে, ওশেনের ভেরিয়েবিলিটি, এগুলো সবগুলোই কিন্তু ক্লাইমেট চেঞ্জে এফেক্ট করছে। তো সেজন্য মানে আমি বলছি যে এগুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখবেন,